কবি ও নাট্যকার মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি অবিভক্ত ভারতবর্ষের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করলেও যুবক বয়সে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং মাইকেল মধুসূদন দত্ত নামে পরিচিত হন। পাশ্চাত্য সাহিত্যের প্রতি অতিশয় আকর্ষণের কারণে তিনি ইংরেজি ভাষার সাহিত্য রচনার মনোনিবেশ করেন। তবে বাংলা কাব্য, নাটক এবং প্রোজ রচনাতেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বাংলা কাব্য সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে তাকে গণ্য করা হয়। ঐতিহ্যের পূর্ববর্তীতা অমান্য করে নব্য রীতি প্রবর্তনের কারণে মধুসূদনকে আধুনিক বাংলার সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসাবেও মনে করা হয়ে থাকে। টিমোথি পেন পোয়েম ছদ্মনামে তিনি বহু কাব্য সাহিত্য রচনা করেছিলেন। এটা তার ছদ্মনাম ছিল। মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নবী দেবীর কাছে। কিছুক্ষণ আগে কাকিমা যেটা বললেন, মা যদি সঠিক থাকে ছেলে সত্যি কোয়ালিটি হবে বা সন্তান কোয়ালিটি হয়। 13 বছর বয়সে মধুসূদন কলকাতায় চলে আসেন। সেখানে স্কুলের পাঠ শেষ করে বর্তমানে প্রেসিডেন্সি কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং মেধাবী শিক্ষার্থী মধুসূদন হিন্দু কলেজের তৎকালীন অধ্যক্ষ ক্যাপ্টেন D.L. রিচার্ডসনের অনুপ্রেরণায় কাব্য সাহিত্যের প্রতি এবং সেই সঙ্গে সেখানকার প্রাক্তন অধ্যাপক ডিরোজিওর স্বদেশানুরাগের প্রতি আকৃষ্ট হন তরুণ মধুসূদন। মাত্র 18 বছর বয়সেই বড় কবি হবার বাসনায় ইংল্যান্ড যাবার চিন্তাভাবনা শুরু করেছিলেন। এরপর মধুসূদন শিবপুরের বিশপ কলেজে ভর্তি হন। সেখানে তিনি সংস্কৃত ছাড়াও গ্রিক, লাতিন ভাষা শেখেন। পড়াশোনা শেষে চাকরির চেষ্টা শুরু করেন। কলকাতায় তেমন কোনো চাকরি না পেয়ে দক্ষিণ ভারতীয় কয়েকজন বন্ধুর সাথে মাদ্রাজে যান। সেখানে তিনি একটি স্কুলের শিক্ষকতায় যোগ দেন। সেই সময় থেকেই ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন। ছদ্মনামে তার কয়েকটি কবিতাও প্রকাশিত হয়। হিন্দু ক্রনিকাল নামক একটি পত্রিকার সম্পাদনাও শুরু করেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে পত্রিকাটি তিনি বেশি দিন চালাতে পারেননি। এ সময় তার রচিত দ্য ক্যাপটিভ লেডি নামক কাব্যগ্রন্থটি প্রকাশিত হলে একজন বিশিষ্ট লেখক হিসাবে তিনি পরিচিত লাভ করতে থাকেন। মাইকেলের গ্রন্থটি পড়ে অভিভূত বেতুল সাহেব তাকে বাংলায় ফিরে আসার জন্য বাংলা ভাষায় কাব্য রচনা করার আহ্বান জানান। মাদ্রাজে আসার কিছুকাল পরে মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ মহিলার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। কয়েক বছরের দাম্পত্য জীবন কাটানোর পর রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর অল্পকাল পরে মধুসূদন হেনরিয়েটা সোফিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন এবং মৃত্যুকাল অবধি হেনরিয়েটা তার জীবনসঙ্গী ছিলেন। মধুসূদন আর হেনরিয়েটা নেপোলিয়ন ও শর্মিষ্ঠা নামে 2 পুত্রকন্যা ছিল। মধুসূদনের বংশধরদের মধ্যে অন্যতম হলেন স্বনামধন্য টেনিস খেলোয়াড় লিনেন ডাচব্রিজ। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন বাংলা ভাষার প্রতি মনোযোগ দেন। সেই সময় তিনি বাংলা নাটক, প্রহসন, কাব্য রচনাও করেন। এছাড়াও তিনি বাংলা ভাষার সনেট ও অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা। মধুকবির সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অমৃতাক্ষর ছন্দের রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য। এটা আমরা সকলেই জানি। মেঘনাদবধ কাব্য বাংলার কাব্য সাহিত্যে একক সৃষ্টি এবং মধুসূদন আশ্চর্যজনকভাবে নির্মাণ কুশলতা গুণে বাংলা কাব্য সাহিত্যের এক অনন্য সৃষ্টি হিসাবে স্থান পেয়েছে। মহাকাব্যটিতে রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা ইত্যাদি চরিত্রগুলি ভিন্নভাবে ফুটে উঠেছে, যা মধুসূদনের অমর সৃষ্টি বলা চলে। জীবনের এই সেরা সৃষ্টিকেই মধুসূদনকে বাংলা কাব্য সাহিত্যের জগতের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়েছে। তাই তো তিনি একদা বলেছিলেন, আমি এক সকালে উঠে নিজেকে সফল হিসেবে পাইনি। এই কাব্যের সফলতা বহু বছরের কঠিন পরিশ্রমের মাধ্যমেই সম্ভবপর হয়ে উঠেছে। যদি লিখতে পারো তাহলে কি দেবে? বললো যে আমি কাব্য লিখবো। যতীন্দ্র ঠাকুর বললেন যে তাহলে ওই কাব্য সব ছাপানোর ভার আমার। উনি ওনার কাছে তো পুরাণ যেহেতু মায়ের কাছে শুনতেন, মহাভারতের কাব্য একটা কাহিনী নিলেন, সেটা হচ্ছে সুন্দর উপসুন্দর কাহিনী নিলেন এবং তারা 2 ভাই দেবতা ইন্দ্রকে জয় করলেন। জয় করে প্রচন্ড পরিমাণে শক্তি আহরণ করলেন এবং সেই শক্তি দিয়ে বললেন যে তোমরা দুজন এখনো কিরকম প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে 2 ভাই যদি একে অপরের বিরোধী না হয়ে ওঠো, তোমাদের কেউ রুখতে পারবে না, তোমরা অপরাজেয়। এরকম একটা অবস্থায় তারা স্বর্গ, মর্ত্য, পাতাল ভেঙে দিলেন। এরকম আবার তখন তিলোত্তমার জন্ম হলো, ইন্দ্রই তাকে জন্ম দিলেন। এত সুন্দর ঘটনাটাকে এবার বলি কেন তিলোত্তমা সম্ভব। এখানে যেমন আমরা মেঘনাদকে দেখছি, উনি বলছেন যে মেঘনাদ হলো আমার মানস পুত্র। ইন্দ্রজিৎকে বলছেন আমার মানস পুত্র।
রাবণকে বলছেন আমার আইডল। এখানে একদম একদম হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো ভাগ হয়ে যাচ্ছে। এই জায়গায় তিলোত্তমা সম্ভব কিন্তু ওনার কাছে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে দানব তাকে কি সত্যি দানব বলা যায়? তার মধ্যে তো অনেক কোয়ালিটিস আছে। আর যে দেবতা তাকে কি সত্যি দেবতা বলা যায়? কেন তার মধ্যে অনেক রকম অন্য চাতুরতা আছে। এইবার এই যে জায়গাটায় এখানে যেমন আমরা মেঘনাদ বধ কাব্যে দেখছি উনি পুরো দুটো ভাগ করে দিয়েছেন। দেবতা হলেও বাবা তুমি দেবতা নও, এখানে তুমি দানব হলেও তোমার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস আছে। এখানে তিলোত্তমা সম্ভব কাব্যের মধ্যে উনি এটা করলেন না। উনি কি করলেন, দেবতাকে দেবতা রাখলেন, আবার দানবকে দানব রেখেও তার মধ্যে গুণগুলোকে আরোপিত করলেন। কোনো কৃষ্ণবর্ণ এবং মানে সাদা এবং কালোর কোনো খেলা খেললেন না, একটা গ্রে শেড নিয়ে এলেন বাংলা সাহিত্যে, এবং সেটা খুব উপজীব্য বিষয় এবং একটু দুর্বল, কারণ চরিত্রগুলো তেমনভাবে গঠন হয়নি। যেটা প্রমীলা চরিত্র হয়েছে, যেটা সীতা চরিত্র হয়েছে, যেটা মেঘনাদে হয়েছে। এবং মেঘনাদের ওই যে অন্তিম দৃশ্য, ষষ্ঠ স্বর্গের অন্তিম দৃশ্য, যেটা ওই একটার একটা পরে বধ করছেন এবং বিভিন্ন বিভিন্ন মানুষকে এটা ভাবছেন লক্ষণ, ওটা ভাবছেন লক্ষণ, ওটা ভাবছেন মাখন, এমন বাঙালি নেই, এমন পাঠক নেই যার চোখ দিয়ে ওই দৃশ্যে জল আসবে না। এত বলিষ্ঠ করে উনি বানিয়েছেন, কঠিন কিছু নয়। আবার বলছি, মেঘনাদ বধ কাব্য কেন, ওনার লেখা কোনো কিছুই কঠিন নয়। আমরা যদি বীরাঙ্গনা কাব্য পড়ি সেখানে শুধু জনা কেন, প্রত্যেকটাই যখন ওই লক্ষণের স্ত্রী সম্পর্কে ওই যে অনুযোগ অভিযোগগুলো, উর্মিমালা এই অভিযোগ অনুযোগ ঠিক বলছি না, বলছি যে এইগুলো একটা মেয়ের কথা, এই একটা বাঙালি মেয়ের কথাগুলো আজও সমানভাবেই প্রাসঙ্গিক। এবং এই কথাগুলো যখন উনি সীতা হিসাবে বলছেন তখন সমানভাবেই প্রাসঙ্গিক। এবং প্রমীলা চরিত্র একটা স্ট্রং চরিত্র। মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গে রয়েছে প্রমীলা চরিত্র। গৌতম হালদার মেঘনাদ বধ কাব্য করেন, কিন্তু ওই একটা চরিত্রের, ওই মেঘনাদ বধ কাব্যের একটা চরিত্র, একটা মানে স্বর্গ করেন না, চতুর্থ স্বর্গ করেন না উনি। তার কারণ প্রমীলা চরিত্র একটা স্ট্রং চরিত্র, এবং প্রমীলা বাহিনী দিয়ে যে চরিত্র হিসাবে, যে আমাকে তুমি তোমার সহধর্মিনী হিসাবে, যেটা রবীন্দ্রনাথ সমভাবে বলছেন চিত্রাঙ্গদা কাব্যে, যে আমাকে তোমার পাশে রাখো, দয়া করে আমাকে দূরে সরিয়ে রেখো না। এই যে সহমর্যাদা, সহযোদ্ধার যে জায়গাটা প্রমীলা চরিত্রের মধ্যে মধুসূদন দেখালেন, এবং তার সব কাব্য কবিতা সবের মধ্যেই রয়েছে। এবং সর্বশেষে উনি যেটা বলছেন, রেখো দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনে স্বাদ ঘটে যদি মোর পরমাদ, মধুহীন করুণা গো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খাসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তার, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে। নমস্কার। চিরস্থির কবে নেই হায় রে জীবন মানে। ওনার কথা প্রশ্নে একটা কথা বলে দিই, প্রমীলা চরিত্র কিন্তু রামায়ণে কোথাও নেই, ওনার কল্পিত চরিত্র, এটা জেনে রেখে দেবেন। রামায়ণে কোথাও নেই প্রমীলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি মেঘনাথকে অনেক হাইলাইটিং করতে চেয়েছেন, এটা হচ্ছে মেন কথা। ওনার ভাষা চাতুর্যটা বেশ আকর্ষণীয় হলো। মেঘনাথ, এই মাইকেলকে আমরা স্মরণ করলাম, আর কেউ কিছু বলবেন মাইকেল সম্বন্ধে? এই দিদি বলবেন। এই সংক্ষিপ্ত আমি বলছি। মাইকেল মধুসূদন সম্পর্কে স্যার বলে গেলেন, দিদিমণি বলে গেলেন, রাবেয়া এত চমৎকার করে বললো, যার পরে আমার আর জ্ঞানের মধ্যে বিশেষ কিছু এর বাইরে নেই। তবে আমরা যখন ভাবি যে পাশ্চাত্য সাহিত্যের ধারা বোধ হয় রবীন্দ্রনাথ, জীবনানন্দ এরা এনেছেন, আমি বলবো পাশ্চাত্য সাহিত্যের ধারাতে মাইকেল হচ্ছেন ভগীরথ। তিনি আগুন বয়ে এনেছেন, তাকে আমরা প্রমিথিউস বলতে পারি, যিনি বলতে পেরেছেন বড় মুখ করে, নিউটন চাইলেই মিল্টন হতে পারতেন না, মিল্টন চাইলেই নিউটন হতে পারতেন না। তো মধুকবির সম্পর্কে আমরা কেউ কিছু জানি না এমন নয়, আমাদের পাঠ্যের মধ্যে ছিল, আমাদের পড়তে হয়েছে, পাঠ্যের মধ্যে ছিল, স্যারেরাই পড়িয়েছেন তাই পড়তে হয়েছে। নিজেদের আগ্রহে আরো কিছু কিছু পড়েছি, যেমন আমার পড়ার ভেতরে এই মেঘনাদ বধ কাব্য আর বীরাঙ্গনা, এর বাইরে তিলোত্তমা সম্ভবের নাম শুনেছি, পড়ার সৌভাগ্য হয়নি, কারণ আমার প্রফেশনটা একদমই অ্যান্টি মানে লিটারেচার একটা প্রফেশন। তা সত্ত্বেও আপনাদের সকলের আশীর্বাদে আমরা আজকে মাইকেলের যে স্মরণ সভায় উপস্থিত হয়েছি এবং এইভাবে স্মরণ করছি মধুকবিকে, এইটাই আমাদের সাহিত্য রঙে রঙের সাফল্য। মানে আর আমরা এখানে একটা কথা, আমরা এখানে যারা আছি সবাই মধুসূদন পাঠ্য পুস্তকে কবিতা হিসেবে পড়েছে, এটা আমাদের সৌভাগ্য, যেটা এখনকার শিক্ষাবর্ষে পাচ্ছে না বাচ্চারা। স্কুলে পড়তাম, প্রতিদিন যাওয়ার সময় মধুসূদনের কবরটা দেখে তবে যেতাম। আর কেউ মাইকেল সম্বন্ধে বলতে চান?
যশোর নগরধাম তাহলে আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। মাইকেল চ্যাপ্টারটা শেষ করার আগে কেউ আর বলতে চান মাইকেল নিয়ে? তাহলে আমাকে অনুমতি দিন। আপনারা সবাই প্রাবন্ধিক, আলোচনাকারী, কিন্তু কবি অনেকেই আছেন, কিন্তু আমি মূলত কবি, যেহেতু আমি কবিতায় মাইকেলকে স্মরণ করি। হ্যাঁ, আপনার কবিতার নাম বলুন। প্রায় 20-22 লাইনের কবিতা। কবিতাটির নাম মাইকেল স্মরণে আমি প্রিয়জিৎ ভৌমিক। মহাকবি, নাট্যকার, সনেট প্রবর্তক মাইকেল মধুসূদন, তোমার জয় হোক। আজ তোমার শুভ জন্মদিনে সবাই তোমার হৃদয় নিয়েছে কিনে। জন্ম তোমার সাগরদাড়ি গ্রামে, পরিচিত তুমি মাইকেল নামে। টিমোথি পেন পোয়েম ছিল তোমার ছদ্মনাম। প্রথম কাব্যগ্রন্থ দি ক্যাপটিভ লেডি কিনেছিল সুনাম। রামায়ণ কাহিনী রচনায় ছিল নতুনত্ব। বিখ্যাত তোমার সাহিত্য প্রতিভার অভিনবত্ব। বহু রচনার সাক্ষী ছিলে তুমি, উর্বর ছিল তোমার সাহিত্যের জমি। সাহিত্যে এনেছিলে নবজাগরণ, তুলনাহীন ছিল তোমার চিন্তন। ছিল জীবন যুদ্ধে, জীবনের শেষ প্রান্তে ছেড়ে চলে যাবে, তুমি কি তা জানতে? তুমি চিরস্মরণীয়, বরণীয়, আমাদের সশ্রদ্ধ প্রণাম নিও। তোমার প্রতিভায় তুমি উদ্ভাসিত, শ্রীচরণে হোক শতফুল বিকশিত। নমস্কার। মাইকেলকে প্রণাম জানিয়ে শেষ করলাম। বিরোধী ধারা এবং সিদ্ধান্ত, এই হচ্ছে সনেটের মূল জায়গা। না না, হ্যাঁ, এটাই হচ্ছে দাদা আরেকবার বলুন, আরেকবার বলুন তিনটে। হ্যাঁ, সিস্টেম, অক্টেভ এন্ড কনক্লুশন। সিস্টেম হচ্ছে ধারা, আর অক্টেভ হচ্ছে বিরোধী ধারা, তারপরে আসছে কনক্লুশন। আমি এনেছি এই আপনার চতুর্দশপদী একটা কবিতা, আমি বলবো, পাঠ করবেন? হ্যাঁ, ঠিক আছে। আমি এবার ওই পেট্রাকিয়ান সনেট দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে সনেটের আপনার এই যে লাইন ব্যাপারটা থাকবে। হ্যাঁ, আচ্ছা। এবং সেখানে 14টা। এবার শেক্সপিয়ারিয়ান সনেট সেখানে চলে যান, সেখানে কিন্তু অন্য জায়গায় চলে আসে। কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত দুজনকেই ফলো করে কাউকেই অনুসরণ করেননি, তিনি নিজস্ব ধারা তৈরি করলেন, সেটা হচ্ছে চতুর্দশপদী। এটা হচ্ছে মূল জায়গা। হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সঁপি কায় মন। মজিন বিফল তপে অবরণ্যে বরি, খেলিনু শৈবালে ফুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পাইলাম আজ্ঞা সুখে, পালিলাম কালে। মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে।